আজকের গল্প মানুষের মতো মানুষ। লেখিকা লীনা দত্ত। মনোরমা দেবী সকাল থেকেই তাড়াহুড়ো করছেন, পুজো দিতে যাবেন। অনেক দিনের মানত ছিল, ছোট ছেলে চাকরি পেলে মা বিশালাক্ষীর পুজো দিয়ে আসবেন। সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। ছোট ছেলে রনিত কলেজে প্রফেসরের চাকরি পেয়েছে। মনোরমা ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী ছিলেন। নিজে হয়তো বেশি দূর যেতে পারেননি, কিন্তু ইচ্ছে ছিল ছেলেরা যাবে। বড় ছেলে বাবার মতোই ব্যবসায় যোগ দিয়েছে। ছোট ছেলেটি তার মনের মতো হয়েছে, তার কথা শোনে, বোঝে। মনোরমার স্বামী বিপুলবাবু বড় ব্যবসায়ী, গাড়ির শোরুম আছে, পেট্রোল পাম্প আছে। উচ্চবিত্ত পরিবার, কোনো কিছুর অভাব নেই। বিপুলবাবুর ভাই সমরবাবু একই ব্যবসায় আছেন। তার একটি মেয়ে। মনোরমার বড় ছেলে বিবাহিত, তার একটি ছোট্ট ছেলে কোকো। বড় ছেলের বউ অলকার একটি বুটিক আছে। সংসারের দেখাশোনা মনোরমা আর সমরবাবুর স্ত্রী কবিতা মিলে করেন। সেদিন মনোরমা তৈরি হয়ে কবিতাকে ডাকলেন, তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে, অঞ্জলি দিতে পারবো না বলে গাড়িতে গিয়ে বসলেন। কবিতাও এলো। বিপুলবাবু আগে থেকেই বসেছিলেন। ব্যস্ত মানুষ, কোনো রকমে স্ত্রীর কথা রাখতে যাচ্ছেন। বিশালাক্ষীর মন্দির তাদের বাড়ি থেকে বেশ দূরে, 24 পরগনার একটি গ্রামে। মনোরমা একবার শীতকালে বেড়াতে এসে মা বিশালাক্ষীকে মানত করে গিয়েছিলেন। পুজো দিয়ে ফেরার সময় দুপুর হয়ে গেল। বৈশাখের দুপুর, চারদিক খাঁ খাঁ করছে। রোদের তাপে মাটি ফেটে যাচ্ছে। হঠাৎ উল্টো দিক থেকে একটি মেয়ে, বয়স 18-19 হবে, দৌড়তে দৌড়তে তাদের গাড়ির সামনে এসে পড়ল। ড্রাইভার জোরে ব্রেক কষলেও মেয়েটি গাড়িতে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে মেয়েটির মুখে জল দিলেন, কিন্তু জ্ঞান নেই। এতক্ষণ রাস্তায় কোনো লোক ছিল না, অথচ এই ঘটনা ঘটতেই চারদিক থেকে লোক চলে এলো। কবিতা মনে মনে ভাবল, এত লোক ছিল কোথায়? মেয়েটিকে কেউ চিনতে পারল না। সবাই বলল, এ গ্রামের মেয়ে নয়, হাসপাতালে নিয়ে যান। কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তারা জানিয়ে দিল কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হবে। ভয় পেয়ে গেলেন তারা, বাঁচবে তো? শেষমেশ কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হলো। দিন 5 পর মেয়েটি সুস্থ হতে শুরু করলো। দিন 15 মধ্যে সম্পূর্ণ সুস্থ। অ্যাক্সিডেন্টের কেস বলে হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে নাম, ঠিকানা, মায়ের নাম, বাবার নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলল কিছু মনে করতে পারছে না। মনোরমা রোজ মেয়েটিকে দেখতে আসতেন। আস্তে আস্তে মায়া পড়ে গেল। পুলিশ বলল, কিছু মনে করতে না পারলে হোমে রাখতে হবে। কিন্তু মনোরমার মন চাইছিল না। মনে হচ্ছিল বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। কিন্তু বিপুল রাজি হবেন? মনোরমা জানেন উনি রক্ষণশীল মানুষ, বড় ছেলেও আরো বেশি। তবু একবার বলে দেখি, ভাবলেন মনোরমা। রাতে খাবার সময় কথাটা বললেন। সবাই রে রে করে উঠল, চেনা নেই, জানা নেই, কাউকে বাড়িতে আনা যায়? যদি চুরি করে? মনোরমা বললেন, দেখ, ও তো কিছুই মনে করতে পারছে না, চুরি করবে কি করে? বড় ছেলে বলল, তুমি জানো না মা, এখন অনেক রকম কায়দা আছে।
মনোরমা একটু রাগ দেখিয়ে উঠে গেলেন। রাতে বিপুলবাবু ঘরে এসে বললেন, খারাপ লেগেছে? মনোরমা উত্তর দিলেন না। বিপুলবাবু বললেন, ঠিক আছে, দুদিন এনে দেখো, তারপর না হলে পুলিশের হাতে দিয়ে দিও। মনোরমা খুশি হলেন, জানতেন বিপুল রাজি হবেন, কারণ মনোরমা বিশেষ কিছু কোনোদিন চাননি, কিন্তু যা চেয়েছেন বিপুল না করেননি। দুদিন পর মনোরমা আর বিপুলবাবু মেয়েটিকে বাড়িতে নিয়ে এলেন। যথারীতি কেউ দেখতে এলো না, শুধু কবিতা এলো। ও বড়দি যা মনে করেন সেটাই ঠিক মনে করে। দুই জায়ের এই সম্পর্ক এই যুগে বিরল। মনোরমা কবিতাকে কন্যা স্নেহেই দেখেছেন সবসময়। সবাই কাজে বেরিয়ে গেলে কবিতা মেয়েটির কাছে গেল। নাম জিজ্ঞেস করতে বলল মনে নেই। মনোরমা নাম রাখলেন অনামিকা। কোকো জিজ্ঞেস করল, অনামিকার মানে কি দিদিভাই? মনোরমা হেসে বললেন, যার নাম নেই সে অনামিকা। কবিতা বলল, আমি অত বড় নাম বলতে পারবো না, আমি ওকে লক্ষ্মী বলবো। বিশালাক্ষীর মন্দির থেকে আসার সময় পেয়েছি, তাই ও লক্ষ্মী। লক্ষ্মী বাড়িতে টুকটাক কাজ করতে শুরু করলো। আস্তে আস্তে কোকো আর কবিতার মেয়ে বৃষ্টির খুব বন্ধু হয়ে গেল। ওরা সব সময় লক্ষ্মীর সাথে থাকে, খেলা করে। লক্ষ্মী ওদের দেখাশোনা করে। বৃষ্টি প্রায় লক্ষ্মীর কাছাকাছি বয়সের। একদিন বৃষ্টি বলল, তুই লেখাপড়া করিস না কেন? লক্ষ্মীর মনটা হঠাৎ অন্যরকম হয়ে গেল। কি ভাবছিস, পড়বি? কি করে করব? আমায় কে পড়াবে? কেন, আমি পড়াবো। আমি যা পড়েছি, যা শিখেছি, তোকে তাই শেখাবো। লক্ষ্মী হেসে বলল, আচ্ছা, এখন তো স্কুলে যাও, পরে দেখব। ওরা স্কুলে চলে গেলে লক্ষ্মী একা বসে রইল। মনে পড়ছে লেখাপড়ার কথা। লেখাপড়া করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না। শুধু একটু সম্মান নিয়ে বাঁচবে বলে সবাইকে মিথ্যে বলেছে। আসলে তার সব মনে আছে। সে কোথাকার মেয়ে, কিভাবে এখানে এলো, সব। সে যেখানে জন্মেছে সেখানকার কথা শুনলে এ বাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দেবে। সে কথা কখনো মুখে আনা যাবে না। লক্ষ্মীর আসল নাম পাখি। লেখাপড়া চলছিল, তার মা সেটা চালু রেখেছিলেন। কিন্তু সেখানে কোনো মেয়ে বেশি দিন একা লেখাপড়া করতে পারে না। ইচ্ছে না থাকলেও জোর করে ব্যবসায় নামিয়ে দেওয়া হয়। পাখির বয়স বাড়তেই দালাল রঘুর চোখ পড়ল। একদিন রঘু এসে তার মাকে বলল, এবার তোর মেয়েকে নামিয়ে দে। মা বললেন, ওকে ছেড়ে দাও দাদা, লেখাপড়া করতে ভালোবাসে, ওর মতো করে থাকুক। রঘু হাসল, বলল, এখানকার মেয়েদের লেখাপড়া হয় না। লেখাপড়া করে কি করবে? যার বাপের কথা কেউ জানে না, তাকে কেউ চাকরি দেবে না, কেউ বিয়ে করবে না। তবুও মা অনেক দিন আটকে রেখেছিলেন। কিন্তু রঘু যাকে নামাবে বলে ঠিক করে, তাকে আর কেউ বাঁচাতে পারে না। একদিন কিছু লোক নিয়ে সে হাজির হলো। মাকে ঘর থেকে টেনে বের করে দিল। পাখি তখন ঘরের কোণে ভগবানকে ডাকছে, ঠাকুর, রাস্তা দেখাও, আমি এদের হাত থেকে মুক্তি পেতে চাই। এই লাইনে আমি যাব না, আমি লেখাপড়া করব, সম্মান নিয়ে বাঁচব। বলতে বলতে মনে পড়ল তাদের ঘরের পেছনের দরজা দিয়ে পাশে রানুদের ঘরে যাওয়া যায়। সে সেই পথ দিয়ে বেরিয়ে
দৌড়তে শুরু করলো। রঘু বুঝতে পেরে পিছু ধাওয়া করলো। একটা বাস পেয়ে পাখি উঠে পড়ল, কিন্তু ভাড়া না দিতে পারায় কন্ডাক্টর কিছু দূর গিয়েই নামিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখল রঘু বাইক নিয়ে আসছে। সে আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে মনোরমাদের গাড়ির সামনে পড়ে গেল। তার পরের ঘটনা সবার জানা, কিন্তু পাখি ইচ্ছে করেই এসব কথা কাউকে বলেনি। জানে জন্ম পরিচয় শুনলে কেউ তাকে থাকতে দেবে না। মনোরমার ছোট ছেলে রনিত বাড়িতে বিশেষ কারো সাথে কথা বলে না, লেখাপড়া নিয়ে থাকে। লক্ষ্মী তাকে একটু ভয় পায়। তার গলা পেলেই কোনো ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। রনিত উপরে গেলে তবে বেরোয়। মনে মনে ভাবে, মাস্টারমশাই যদি বকাঝকা করেন। একদিন রনিত কোকো আর বৃষ্টিকে পড়াতে বসে তাদের খাতা খুলে দেখল অন্য কারো হাতের লেখায় অঙ্ক ঠিক করা। কে লিখেছে? বৃষ্টি বলল, লক্ষ্মী। ও আমাদের সাথে পড়াশোনা করে, অঙ্কগুলো খুব ভালো পারে। রনিত অবাক হলো। মনে মনে ভাবল, যার লেখাপড়া মনে আছে অঙ্ক ঠিক করতে পারছে, সে কিছু মনে করতে পারছে না। এটা হতে পারে না। লক্ষ্মী নিশ্চয়ই কোনো কারণে মিথ্যে বলছে। কিন্তু কাউকে কিছু বলল না। নির্ঝঞ্ঝাট ছেলে, ঝামেলা পছন্দ করে না। কিছুদিন পর লক্ষ্মী দেখল রঘু মনোরমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। বুক কেঁপে উঠল। ভাবল, এবার তার এই আশ্রয়টুকু গেল। মনোরমাকে সে বড় মা বলে ডাকে, কবিতাকে ছোট মা। এই কদিনে বাড়ির সবাইকে ভালোবেসে ফেলেছে। সবাই তাকে ভালোবাসে, একমাত্র অলকা ছাড়া। অলকা কিছুতেই বিশ্বাস করত না লক্ষ্মীর কিছু মনে নেই। মনে করত চুরি করতে এসে এখানে থেকে গেছে। একদিন রনিত কলেজ থেকে ফিরে দেখল মায়েরা বেরোচ্ছেন। জিজ্ঞেস করতে বললেন, সামনের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হচ্ছে। ঠিক আছে, তোমরা যাও, আমি একটু পরে যাব। রনিত পাড়ার সব অনুষ্ঠানে যুক্ত থাকে, বিশেষত এই রবীন্দ্র জয়ন্তী, যেটা তার উদ্যোগেই একসময় শুরু হয়েছিল। সে খুব ভালো আবৃত্তি করতে পারে। বেরোতে গিয়ে লক্ষ্মীকে দেখে অবাক হলো। ও আবার কোথায় যাচ্ছে? মনোরমা বললেন, বৃষ্টি ওকে একটা নাচ শিখিয়েছে, ও করবে। পারবে? সুন্দর করছে রে বাবু। অনুষ্ঠান শুরু হলো। বৃষ্টি নাচল, অনেকে গাইল। তারপর লক্ষ্মী উঠল। রবীন্দ্রনাথের পূজারিনী নৃত্যনাট্য থেকে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি অপূর্ব নাচল। ছোটবেলায় লক্ষ্মীর মা লক্ষ্মীকে যে স্কুলে ভর্তি করেছিলেন, সেখানে রবীন্দ্র জয়ন্তীতে দিদিমণিরা তাকে নাচতে বলতেন। সে মন দিয়ে শিখেছিল। কোনো কিছু শিখলে তার মূলে না পৌঁছানো পর্যন্ত লক্ষ্মীর শান্তি হতো না। রনিত মুগ্ধ হয়ে দেখছিল, ভাবছিল, গানের এই গভীর মানে না বুঝলে এভাবে নাচ হয় না। লক্ষ্মীকে দেখতে লাগছিল ঠিক রবীন্দ্রনাথের পূজারিনীর মতো। হাততালিতে সম্বিত ফিরল। তারপর রনিত আবৃত্তি করল রবীন্দ্রনাথের আফ্রিকা। লক্ষ্মী মুগ্ধ হয়ে শুনল। এত উদ্দাত্ত গলা, এত সুন্দর উচ্চারণ। মনে মনে ভাবল, মানুষটাকে দেখে বোঝা যায় না এমন আবৃত্তি করতে পারে। সেই থেকে রনিতের সামনে লক্ষ্মী এলে বুকের ভেতরটা কেমন করে ওঠে, মনটা ভালো লাগায় ভরে যায়। লক্ষ্মীরও রনিত থাকলে ভীষণ ভালো লাগে।
রনিত একটা বই নিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মন বসছে না। শুধু লক্ষ্মীকে দেখতে ইচ্ছে করছে। ভাবছে সে কি লক্ষ্মীকে ভালোবেসে ফেলেছে? তা না হলে তাকে দেখার জন্য মন এত ছটফট করে কেন? এটা লক্ষ্য করেছে অলকা। একদিন মনোরমার ঘরে এসে বলল, রনিতের বিয়ে দিয়ে দাও মা। কেন এই কথা বলছো? মা, আগুন আর ঘি একসাথে থাকলে একদিন না একদিন অঘটন ঘটবে। তার আগে সাবধান হওয়া ভালো। মনোরমা মনে মনে স্থির করলেন রনিতের বিয়ে দিয়ে দেবেন। না হলে কোনো অঘটন ঘটলে বিপুল বলবেন সব দোষ তোমার, তুমি মেয়েটিকে এনেছিলে। রনিতের বিয়ের কথা বাড়িতে উঠতেই লক্ষ্মীর মনটা খারাপ হয়ে গেল। ভাবল, তবে কি সে এবাড়ির ছোট ছেলেকে ভালোবেসে ফেলেছে? কিন্তু কিছু করার নেই। তার অতীত শুনলে বিয়ে তো দূরে থাক, সবাই ঘৃণা করবে। সেদিন রবিবার। রঘু লক্ষ্মীর মাকে ভয় দেখালো। সে লক্ষ্মীকে মেরে ফেলবে যদি তার মা মনোরমাদের বাড়িতে না যায়। মা অনেক অনুনয় বিনয় করেও লাভ হলো না। রঘু জোর করে তাকে নিয়ে এলো। তারপর লক্ষ্মীর মাকে দিয়ে বলিয়ে দিল লক্ষ্মী পালিয়ে এসেছে, আর সে কোথাকার মেয়ে। মনোরমা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। লক্ষ্মীকে তিনি বড় ভালোবেসে ফেলেছেন, কিন্তু এরকম জায়গার মেয়েকে বাড়িতে রাখা কি সম্ভব? তিনি লক্ষ্মীকে ডেকে বললেন, তোর কিছু মনে ছিল না? না ছিল? লক্ষ্মী বলল, না বড় মা, আমি ইচ্ছে করেই বলিনি। আমার সব মনে ছিল। একটা ভালো আশ্রয় চেয়েছিলাম, সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম, লেখাপড়া শিখতে চেয়েছিলাম। তাই বলেছিলাম সব ভুলে গেছি। কাঁদতে কাঁদতে লক্ষ্মী মনোরমার পা জড়িয়ে ধরল। বিপুলবাবু বললেন, ওকে পাঠিয়ে দাও, ওসব জায়গার মেয়ে আমার বাড়িতে থাকবে না। এতক্ষণ রনিত সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনছিল। লক্ষ্মীকে পাঠিয়ে দেওয়ার কথা উঠতেই সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিচে নেমে এসে বলল, লক্ষ্মী কোথাও যাবে না। মনোরমা বললেন, ওকে আমরা আটকাতে পারবো না, ওর মা ওকে নিয়ে যাবে, আমাদের কোনো অধিকার নেই। বিপুলবাবু বললেন, কোন পরিচয়ে ও সারা জীবন এ বাড়িতে থাকবে? রনিত বলল, আমার স্ত্রীর পরিচয়ে। বিপুলবাবু আর মনোরমা চমকে উঠলেন। এ কি কথা বলছিস? যার মা বার বনিতা, তাকে তুই বিয়ে করবি? রনিত বলল, এতে লক্ষ্মীর কোনো দোষ নেই। ওর জন্মের জন্য ও দায়ী নয়। তোমরাই তো বলতে লক্ষ্মী খুব ভালো মেয়ে। ওর মায়ের পেশার জন্য ও দায়ী নয়, দায়ী আমাদের সমাজ। শুধু ওখানে জন্মেছে বলে ওকে তাড়িয়ে দেওয়াটা ঠিক নয়। বিপুলবাবু বললেন, তোমার যদি ওকে বিয়ে করতে হয় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করবে। লক্ষ্মী কাঁদছে। রনিত শক্ত করে তার হাত ধরল। চলো, তোমাকে দিয়ে কেউ কোনো খারাপ কাজ করাতে পারবে না। আজ থেকে তুমি আমার স্ত্রীর পরিচয়ে থাকবে। লক্ষ্মী বলল, কিন্তু সবাই আপনাকে ঘৃণা করবে। রনিত বলল, আমার ঠাকুমা একটা কথা বলতেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। মা বাবা হয়তো সে কথা ভুলে গেছেন, আমি ভুলিনি। আমি কিছুতেই একটা নির্দোষ মেয়েকে ওই পাঁকের মধ্যে ঠেলে দিতে পারি না। তারপর লক্ষ্মীর হাত ধরে বেরিয়ে গেল। ঘরের এক কোণে লক্ষ্মীর মা ভগবানের দিকে
হাত জোড় করে বললেন, ঠাকুর, তুমি আমার মেয়েটাকে এত ভালো একটা মানুষ দিলে, এটা আমি ভাবতেও পারিনি। অলকা বলতে লাগলো, আমি অনেক দিন থেকেই বলেছিলাম ওকে পাঠিয়ে দিন, সর্বনাশটা হয়েই গেল। বিপুলবাবু চুপ করে চেয়ারে বসে পড়লেন। ভাবছেন, এত ভালো ছেলেকে নিয়ে এত গর্ব করেছিলেন, এখন সকলকে কি কৈফিয়ত দেবেন? কবিতা, বৃষ্টি, কোকো সবার মনে আনন্দ। রনিত লক্ষ্মীকে বাঁচিয়ে নিয়ে গেছে, আর মনোরমা ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, সত্যি ছোট ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। মুখে বলতে পারবেন না, কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করলেন। ঠাকুরকে বললেন, ওদের ভালো রেখো ঠাকুর, লক্ষ্মী বড় ভালো মেয়ে, ও সুখী হলেই আমার বাবুও সুখী হবে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।